প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ো, তোমাদের জন্য আজ আমি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিণী গল্পটি পড়াবো। আদরিণী গল্পটি তোমাদের তৃতীয় সেমিস্টারের সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে এবং এই গল্প থেকে তোমাদের 8 নাম্বারের এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে। দেখো, প্রভাত কুমার মুখোপাধ্যায় ছিলেন রবীন্দ্র সমসাময়িক কালের একজন স্বনামধন্য সাহিত্যিক এবং গল্পকার। 1873 সালে 3রা ফেব্রুয়ারি পূর্ব বর্ধমান জেলার ধাত্রীগ্রামে মামার বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত সহজ সরল ভাষায় সাধারণ মানুষের জীবন, গ্রামীণ সমাজ, একান্নবর্তী পরিবারের সম্পর্ক, আনন্দ, বেদনা ইত্যাদি তিনি তার গল্পে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। তার উল্লেখযোগ্য গল্প গ্রন্থগুলি হল নবকথা, ষোড়শী, দেশি ও বিলাতি, গল্পাঞ্জলি, গল্পবিথি ইত্যাদি। এছাড়া তার উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল রমা সুন্দরী, নবীন সন্ন্যাসী, রত্নদ্বীপ, সিন্দুর কৌটো ইত্যাদি। তোমাদের পাঠ্য যে আদরিণী গল্প, এই গল্পটি প্রথম 1320 বঙ্গাব্দে সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়। পরে গল্পাঞ্জলি গল্প গ্রন্থে এটি অন্তর্ভুক্ত হয়। যাই হোক, গল্পটি আমি 4টি পর্বে ভাগ করে আমি তোমাদেরকে পড়াবো এবং সমস্ত প্রশ্নগুলো আমি আলোচনা করে যাব। এবার তোমরা তোমাদের পাঠ্য বইটা সামনে খুলে রাখো, আমি সরাসরি গল্পে চলে যাচ্ছি। আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায়। পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু বিকালে পান চিবাইতে চিবাইতে, হাতের ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মোক্তারের নিকট আসিয়া বলিলেন, মুখুজ্জে মশায়, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে। শুনেছি নাকি ভারী ধুমধাম হবে। বেনারস থেকে বাই আসছে, কলকাতা থেকে খেমটা আসছে। আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? দেখো, এইটুকুর মধ্যে কতগুলো প্রশ্ন আসতে পারে। যেমন, জয়রাম মুখুজ্জে পেশায় কি ছিলেন? মোক্তার ছিলেন। মোক্তার কথার অর্থ কি? মকদ্দমা চালানোর জন্য নিযুক্ত যে কর্মচারী, তাকে মোক্তার বলা হয়। কুঞ্জবিহারী বাবু পেশায় কি ছিলেন? জুনিয়র উকিল ছিলেন। আরও প্রশ্ন আছে, যেমন নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী উকিল যেখান থেকে বিয়ের নিমন্ত্রণ পেয়েছিলেন, কোথা থেকে নিমন্ত্রণ পেয়েছিলেন? পীরগঞ্জ থেকে। পীরগঞ্জের বাবুদের বাড়িতে কার বিয়ে ছিল? মেজবাবুর মেয়ের বিয়ে। পীরগঞ্জে মেজবাবুর মেয়ের বিয়ে ছিল কোন বারে? সোমবার। এখানে দুটো শব্দের অর্থ বলা দরকার। যেমন বাই কথার অর্থ কি? বাই কথার অর্থ হল পেশাদার নর্তকী বা গায়িকা। আর খেমটা, খেমটা হচ্ছে এক বিশেষ তালে অনুষ্ঠিত লঘু চালের নৃত্য বিশেষ। প্রথমেই আমরা কি দেখলাম? পাড়ার নগেন ডাক্তার আর জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু পান চিবাইতে চিবাইতে, হাতের ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মোক্তারের কাছে এসছেন। কেন? পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে তারা মেজবাবুর মেয়ের বিয়ের নিমন্ত্রণ পেয়েছে। এরপর কি? মোক্তার মশায় তাহার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া হুঁকা হাতে করিয়া তামাক খাইতেছিলেন। আগন্তুকগণের এই প্রশ্ন শুনিয়া হুঁকাটি নামাইয়া ধরিয়া একটু উত্তেজিত স্বরে বলিলেন, কিরকম? আমি নিমন্ত্রণ পাব না কিরকম? জানো, আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটের বাঁধা মোক্তার। আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এইটা কি সম্ভব মনে করো? নগেন ডাক্তার আর কুঞ্জবিহারী যখন জয়রামবাবুকে জিজ্ঞাসা করলেন, আপনি কি নিমন্ত্রণ পেয়েছেন, তখন জয়রামবাবু একটু উত্তেজিত হয়ে গেছেন। কেননা উনি 20 বছর ধরে পীরগঞ্জের বাবুদের এস্টেট অর্থাৎ জমিদারির মকদ্দমা দেখাশোনা করছেন। উনি নিমন্ত্রণ পাবেন না, এটা তো হতে পারে না। দেখো, এখানেও প্রশ্ন আসতে পারে। নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী যখন জয়রামবাবুর বাড়িতে যান, তখন জয়রামবাবু কি করছিলেন? বা জয়রামবাবু কত বৎসর ধরে পীরগঞ্জের বাবুদের এস্টেটের বাঁধা মোক্তার ছিলেন? এরকম অনেক প্রশ্ন আসবে, আমি যতটা সম্ভব আলোচনা করে যাব।
কিন্তু তোমাদেরকে এ গল্পটা ভালো করে পড়তে হবে অথবা শুনতে হবে। এরপর কি, জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনিতেন, সকলেই চেনে। অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয়, অথচ হৃদয়খানি স্নেহে বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কোমল। ইহা যে তাহার সঙ্গে কিছুদিনও ব্যবহার করিয়াছে সেই জানিয়াছে। উকিলবাবু তাড়াতাড়ি বলিলেন, না না, সে কথা নয়, সে কথা নয়। আপনি রাগ করলেন মুখুজ্জে মশাই? আমরা কি সে ভেবে বলেছি? এ জেলার মধ্যে এমন কে বিষয়ী লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়, আপনার খাতির না করে? আমাদের জিজ্ঞাসা করবার তাৎপর্য এই ছিল যে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি? দেখো জয়রামবাবু সামান্য কারণে হয়তো অভিমান করেন বা মনক্ষুণ্ণ হন, কিন্তু তার হৃদয় ছিল কেমন? একেবারে কুসুমের মতো কোমল। নগেন ডাক্তার জয়রামবাবুর অভিমান বুঝতে পেরে যখন বললেন, না না, আমরা কি সে ভেবে বলেছি, আমরা জানতে চাইছি আপনি কি পীরগঞ্জে যাবেন? মুখোপাধ্যায় নরম হইলেন, বলিলেন, ভাইয়ারা বসো বলিয়া সম্মুখস্থ আর একখানি বেঞ্চ দেখাইয়া দিলেন। উভয়ে উপবেশন করিলে বলিলেন, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। সোম মঙ্গল দুটো দিন কাছারি কামাই হয়, অথচ না গেলে তারা ভারী মনে দুঃখিত হবে। তোমরা যাচ্ছ? এতক্ষণ পরে জয়রামবাবু একটু নরম হয়েছে এবং নরম হয়ে কি করলেন, তিনি সামনের একটা বেঞ্চ দেখিয়ে উভয়কে বসতে বললেন। নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারীবাবু যখন বসলেন তখন তিনি বলছেন যে পীরগঞ্জে যাওয়া জয়রামবাবুর পক্ষে একটু কষ্টকর, কারণ দুদিন কাছারি কামাই হবে, অথচ আবার যদি নাও যান তাহলে পীরগঞ্জের বাবুরা আবার একটু মনে মনে দুঃখিত হবেন। কাচারি শব্দের অর্থ কি? কাচারি শব্দের অর্থ হল জমিদারির কাজকর্ম পরিচালনার একটা স্থান, যেখানে জমিদারের নায়েব বা কর্মচারীরা বসত এবং তাদের কাজকর্ম করত। এরপর কি, নগেন্দ্রবাবু বলিলেন, যাবার তো খুবই ইচ্ছে, কিন্তু অত দূরে যাওয়া তো সোজা নয়। ঘোড়ার গাড়ির পথ নেই, গরুর গাড়ি করে যেতে হলে যেতে দুদিন আসতে দুদিন, পালকি করে যাওয়া সেও জোগাড় হওয়া মুশকিল। আমরা দুজনে তাই পরামর্শ করলাম, যাই মুখুজ্জে মহাশয়কে গিয়ে জিজ্ঞাসা করি, তিনি যদি যান নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা হাতি টাতি আনিয়ে নেবেন। এখন আমরা দুজনেও তার সঙ্গে সেই হাতিতে দিব্যি আরামে যেতে পারবো। দেখো, এতক্ষণ পরেই নগেন ডাক্তার আসল কথাটা বলে ফেললেন যে পীরগঞ্জে ওনারা যাবেন কি করে। মুখুজ্জে মশাই যদি রাজবাড়ি থেকে হাতি আনেন তাহলে হাতির পিঠে চেপে ওনারা আরামে বিয়ে বাড়িতে যাবেন। এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, যেমন পথ নেই, কিসের পথ নেই? ঘোড়ার গাড়ি চলার, সেও জোগাড় হওয়া মুশকিল। কার কথা বলা হয়েছে? পালকি। আবার গরুর গাড়িতে যেতে কত সময় লাগে? যেতে দুদিন, আসতে দুদিন। এই সমস্ত প্রশ্নগুলো তোমরা একটু মনে রেখো। এরপর কি, মোক্তার মহাশয় স্মিত মুখে বলিলেন, এই কথা? তার জন্য আর ভাবনা কি ভাই? মহারাজ নরেশচন্দ্র তো আমার আজকের মক্কেল নন, ওর বাপের আমল থেকে আমি ওদের মোক্তার। আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধে নাগাদ হাতি এসে যাবে। এখন এখানে মক্কেল কথার অর্থটা কি? বিচারের জন্য উকিল বা মোক্তারের কাছে পেশাগতভাবে যারা সাহায্য প্রার্থী তাদেরকে মক্কেল বলা হয়। আর মহারাজের নাম কি? শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী। কুঞ্জবাবু বলিলেন, দেখলে হে ডাক্তার, আমি তো বলেইছিলাম। অত ভাবছ কেন? মুখুজ্জে মহাশয়ের কাছে গেলেই একটা উপায় হয়ে যাবে। তা মুখুজ্জে মহাশয়, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, না গেলে ছাড়ছি নে। এই কথা শুনে মুখুজ্জে মহাশয় কি বলিলেন, যাব বই কি ভায়া, আমিও যাব, তবে আমার তো ভাই খেমটা শোনবার বয়স নেই। তোমরা শুনো, আমি মাথায় এক পগ্গ বেঁধে একটি থেলো হুঁকো হাতে করে লোকজনদের অভ্যর্থনা করব। কে খেলে কে না খেলে দেখব, তদারক করে বেড়াবো। আর তোমরা বসে শুনবে, পেয়ালা মুঝে ভোর দে, কেমন? বলিয়া মুখোপাধ্যায় মহাশয় হা হা করিয়া হাসিতে লাগিলেন।
প্রথম পরিচ্ছেদে আমরা তাহলে কি পেলাম? নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু পীরগঞ্জ থেকে নিমন্ত্রণ পেয়েছে মেজবাবুর মেয়ের বিয়ের, এবং তারা জয়রামবাবুর বাড়িতে এসছেন। উদ্দেশ্য, জয়রামবাবু যদি মহারাজ নরেশচন্দ্রের কাছ থেকে একটা হাতি আনিয়ে নেন, তাহলে হাতির পিঠে চেপে তারা বিয়েবাড়িতে আরামে যেতে পারবে। সেই উদ্দেশ্যে তারা এসছেন। জয়রামবাবুর এই প্রস্তাব পছন্দ হয় এবং তিনি রাজবাড়ি থেকে একটা হাতি আনিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন, এবং তারপর বিয়েবাড়িতে গিয়ে তারা কে কি করবেন তা নিয়ে হালকা মেজাজে আলোচনা করতে থাকেন। এবার দ্বিতীয় পরিচ্ছেদ। পরদিন রবিবার। এদিন প্রভাতে আহ্নিক পূজাটা মুখুজ্জে মহাশয় একটু ঘটা করিয়াই করিতেন। বেলা 9টার সময় পূজা সমাপন করিয়া জলযোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিলেন। অনেকগুলি মক্কেল উপস্থিত ছিল। তাহাদের সহিত কথাবার্তা কহিতে লাগিলেন। হঠাৎ সেই হাতির কথা মনে পড়িয়া গেল। আহ্নিক পূজার অর্থ কি? দৈনিক বা প্রাত্যহিক উপাসনা। প্রতিদিন নির্দিষ্ট সময়ে বা প্রতিদিন ভোরে ঈশ্বরের উদ্দেশ্যে যে প্রার্থনা করা হয় তাকেই আহ্নিক পূজা বলা হয়। প্রতি রবিবার জয়রামবাবু আহ্নিক পূজাটা একটু ঘটা করেই করে থাকেন। বেলা 9টা পর্যন্ত পূজা শেষ করে, জলযোগ শেষ করে যখন তিনি বৈঠকখানায় এলেন, তখন অনেক মক্কেল সেখানে উপস্থিত ছিল, এবং তাদের সাথে কথা বলতে বলতে তার সেই হাতির কথাটা মনে পড়ে গেল। আর মনে পড়ার পর তিনি কি করলেন? তখন কাগজ কলম লইয়া, চশমাটি পরিয়া, প্রবল প্রতাপান্বিত শ্রীমন মহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুর আশ্রিত জনপ্রতি পালকেশু পাঠ লিখিয়া 2-3 দিনের জন্য একটি সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন। পূর্বেও আবশ্যক হইলে তিনি কতবার এইরূপে মহারাজের হস্তি আনাইয়া লইয়াছেন। একজন ভৃত্যকে ডাকিয়া পত্রখানি লইয়া যাইতে আজ্ঞা দিয়া মোক্তার মহাশয় আবার মক্কেলগণের সহিত কথোপকথনে প্রবৃত্ত হইলেন। জয়রামবাবু মক্কেলদের সাথে কথা বলছিলেন, কিন্তু হঠাৎ তার সেই হাতির কথা মনে পড়ল। তখন তিনি কি করলেন? তৎক্ষণাৎ একটা চিঠি লিখলেন এবং একটা ভৃত্যকে দিয়ে সেই চিঠিটা মহারাজের কাছে পাঠিয়ে দিলেন। তারপর আবার তিনি মক্কেলদের সাথে কথা বলা শুরু করলেন। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন 50 পার হইয়াছে। মানুষটি লম্বা ছাঁদের, রংটি আর একটু পরিষ্কার হইলেই গৌরবর্ণ বলা যাইতে পারিত। গোঁপগুলি মোটা মোটা, কাঁচায় পাকায় মিশ্রিত। মাথার সম্মুখভাগে টাক আছে। চক্ষু দুইটি বড় বড়, ভাসা ভাসা। তাহার হৃদয়ের কোমলতা যেন হৃদয়ে ছাপাইয়া এই চক্ষু দুইটি দিয়া উছলিয়া পড়িতেছে। দেখো, এই দুটো প্যারায় অনেক প্রশ্ন আছে। যেমন, জয়রামবাবু প্রতিদিন সকালে কি করতেন? জয়রাম মুখোপাধ্যায় আহ্নিক পূজা ঘটা করে করতেন কোন বারে? জয়রাম মুখোপাধ্যায় আহ্নিক পূজা শেষ হয়েছিল কটায়? জয়রাম মুখোপাধ্যায় স্টেটের মহারাজকে কি বলে সম্বোধন করেছিলেন? মহারাজের নাম কি ছিল? মহারাজের কাছে জয়রামবাবু কি প্রার্থনা করেছিলেন? মহারাজের কাছে পত্র পৌঁছে দেবার জন্য জয়রামবাবু কাকে ডেকেছিলেন? জয়রামবাবুর বয়স কত? এই সমস্ত প্রশ্নগুলো তোমরা একটু তৈরি করে রেখো। এরপর কি? ইহার আদি বাস যশোর জেলায়। এখানে যখন প্রথম মোক্তারি করিতে আসেন, তখন এদিকে রেল খোলে নাই। পদ্মা পার হইয়া কতক নৌকা পথে, কতক গরুর গাড়িতে, কতক পদব্রজে আসিতে হইয়াছিল। সঙ্গে কেবলমাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি ছিল। সহায় সম্পত্তি কিছুই ছিল না। মাসিক 13 শিকায় একটি বাসা ভাড়া লইয়া নিজ হাতে রাঁধিয়া খাইয়া মোক্তারি ব্যবসায় আরম্ভ করিয়া দেন। এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়াছে, বাগান করিয়াছেন, পুকুর কিনিয়াছেন, অনেকগুলি কোম্পানির কাগজও কিনিয়াছেন। যে সময়ের কথা বলিতেছি, তখন এ জেলায় ইংরাজিওয়ালা মোক্তারের আবির্ভাব হইয়াছে বটে, কিন্তু জয়রাম মুখুজ্জকে তাহারা কেহই হটাইতে পারে নাই।
তখনও ইনি এ জেলার প্রধান মোক্তার বলিয়া গণ্য। জয়রামবাবু কোথা থেকে এসেছিলেন? যশোর থেকে। যখন তিনি আসেন তখন তিনি ছিলেন অত্যন্ত সাধারণ একজন মানুষ। তিনি একমাত্র ক্যাম্বিসের একটা ব্যাগ আর পিতলের ঘটি নিয়ে এখানে মুক্তারি ব্যবসা করতে এসেছিলেন। মাত্র 13 শিকায় একটা বাসা ভাড়া নিয়ে নিজে রান্না করে খেতেন। তারপর মুক্তারি ব্যবসায় পসরা জমিয়ে তিনি কি করলেন? তিনি বাড়ি করেছেন, বাগান কিনেছেন, তিনি অনেক কোম্পানির কাগজ কিনেছেন। যাই হোক, জয়রামবাবুর সময়ে কিন্তু ইংরাজি জানাওয়ালা মোক্তারের আবির্ভাব হয়েছিল, কিন্তু জয়রামবাবুকে কেউ হটাতে পারেনি। জয়রামবাবু ছিলেন এ জেলার প্রধান মোক্তার। দেখো, এখানেও প্রশ্ন আছে, যেমন জয়রামবাবুর আদি নিবাস কোথায়, জয়রামবাবু কত টাকায় বাড়ি ভাড়া নিয়েছিলেন ইত্যাদি। এরপর কি? মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হইলেও মেজাজটা কিছু রুক্ষ। যৌবনকালে ইনি রীতিমতো বদরাগী ছিলেন। এখন রক্ত অনেকটা ঠান্ডা হইয়া আসিয়াছে। সেকালে হাকিমেরা একটু অবিচার অত্যাচার করিলেই মুখুজ্জে মহাশয় রাগিয়া চেঁচাইয়া অনর্থপাত করিয়া তুলিতেন। হাকিম অর্থাৎ বিচারক। দেখো, জয়রামবাবুর প্রভাব এতটা বেশি ছিল, হাকিমরাও যদি কোনো ভুল করতেন বা অবিচার করতেন তাহলে তিনি চেঁচিয়ে অনর্থপাত করে দিতেন। একদিন এজলাসে এক ডেপুটির সহিত ইহার বিলক্ষণ বচসা হইয়া যায়। বিকালে বাড়ি আসিয়া দেখিলেন তাহার মঙ্গলা গায়ে একটি এঁড়ে বাছুর প্রসব করিয়াছে। তখন আদর করিয়া উক্ত ডেপুটিবাবুর নামে বাছুরটির নামকরণ করিলেন। ডেপুটিবাবুর লোক পরস্পরায় ক্রমে একথা শুনিয়াছিলেন এবং বলা বাহুল্য নিতান্ত প্রীতি লাভ করেন নাই। এজলাস কথার অর্থ কি? বিচারালয়, অর্থাৎ যেখানে বিচার হয়। জয়রামবাবুর সাথে বিচারকের অর্থাৎ ডেপুটির বচসা হয়েছে এবং তিনি বিকেলে ফিরে এলেন, এসে দেখেন তার মঙ্গলা গাই একটা এঁড়ে বাছুর প্রসব করেছে। তখন তিনি কি করলেন? ওই ডেপুটির নামে এঁড়ে বাছুরের নামকরণ করলেন। এখান থেকেও দুটো প্রশ্ন আসতে পারে। জয়রামবাবুর গাভীর নাম কি? জয়রামবাবু এঁড়ে বাছুরের নামকরণ করেছিলেন কার নামে? এইগুলো তোমরা একটু নোট করে রেখো। আর একবার এক ডেপুটির সম্মুখে মুখুজ্জে মহাশয় আইনের তর্ক করিতেছিলেন, কিন্তু হাকিম কিছুতেই ইহার কথায় সায় দিতেছিলেন না। অবশেষে রাগের মাথায় জয়রাম বলিয়া বসিলেন, আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নেই দেখছি। সেদিনের আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের 5 টাকা জরিমানা হইয়াছিল। এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অবধি লড়িয়াছিলেন। সর্বশুদ্ধ 1700 টাকা ব্যয় করিয়া এই 5 টাকা জরিমানা হুকুম রহিত করিয়াছিলেন। দেখো, জয়রামবাবু কিন্তু একজন জেদি মানুষ। তিনি 5 টাকা জরিমানা মুকুব করার জন্য হাইকোর্ট পর্যন্ত লড়েছিলেন এবং সেখানে তার খরচ হয়েছিল 1700 টাকা। তবুও কিন্তু তিনি জিতেছিলেন সেই মকদ্দমায়, কারণ তিনি ভেবেছিলেন তিনি যা বলেছেন ঠিক বলেছেন এবং সেটা প্রমাণ করার জন্য তিনি জেদের বশে এই কাজ করেছিলেন। দেখো, এখানেও কিছু প্রশ্ন আছে, যেমন আদালত অবমাননার দায়ে জয়রামবাবুকে কত টাকা জরিমানা করা হয়েছিল, জয়রামবাবু সেই জরিমানা মুকুব করার জন্য কোথায় লড়েছিলেন এবং সেই লড়াই করতে তার কত টাকা খরচ হয়েছিল ইত্যাদি প্রশ্ন এখানে আছে। তোমরা এগুলো মনে রেখো। মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করিতেন, তেমনি তাহার ব্যয়ও যথেষ্ট ছিল। তিনি অকাতরে অন্ন দান করিতেন। অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকেদের মকদ্দমা তিনি কত সময় বিনা ফিসে এমনকি নিজে অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়েছেন। দেখো, এখানে জয়রামবাবুর যে সেবা পরায়ণতা তার পরিচয় পাওয়া যায়। তিনি নিজে খরচ করে এমনকি বিনা পয়সায় তিনি গরিব লোকেদের মকদ্দমা চালিয়েছেন, এমনকি তিনি গরিব দুঃখীদের অন্নও দান করতেন। প্রতি রবিবার অপরাহ্নকালে পাড়ার যুবক বৃদ্ধগণ মোক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা খেলিয়া থাকেন। অদ্যও সেইরূপ অনেকে আগমন করিয়াছেন। পূর্বোক্ত ডাক্তারবাবু
ও উকিলবাবুও আছেন। হাতিকে বাঁধিবার জন্য বাগানে খানিকটা স্থান পরিষ্কৃত করা হইতেছে। হাতি রাত্রে খাইবে বলিয়া বড় বড় পাতাশুদ্ধ কয়েকটা কলা গাছ ও অন্যান্য বৃক্ষের ডাল কাটাইয়া রাখা হইতেছে। মুক্তার মহাশয় সে সমস্ত তদারক করিতেছেন। মাঝে মাঝে বৈঠকখানায় আসিয়া কোনো ব্রাহ্মণের হাত হইতে হুঁকাটি লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া 2-4 টান দিয়া আবার বাহির হইয়া যাইতেছেন। দেখো, প্রতি রবিবার বিকেলবেলায় পাড়ার যে যুবক আছে বা বৃদ্ধগণ আছেন, তারা জয়রামবাবুর বৈঠকখানায় আসেন এবং তাস পাশা ইত্যাদি খেলেন। আজকে কুঞ্জবিহারীবাবু এসছেন এবং নগেন ডাক্তারও এসছেন। জয়রামবাবু কি করছেন? জয়রামবাবু জানেন মহারাজ হাতি পাঠাবেন এবং সেই হাতি কি খাবে, কোথায় রাখা হবে হাতিকে, সেই কাজগুলো ভৃত্যরা করছে এবং জয়রামবাবু সেগুলো তদারকি করছেন। এমন সময় কি ঘটনা ঘটল? সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখিতেছিলেন। এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল, হাতি পাওয়া গেল না। কুঞ্জবাবু নিরাশ হইয়া বলিয়া উঠিলেন, পাওয়া গেল না? নগেন্দ্রবাবু বলিলেন, তাই তো, সব মাটি। জয়রামবাবুর ভৃত্য ফিরে এসে যখন বলল যে হাতি পাওয়া গেল না, তখন কুঞ্জবিহারী এবং নগেন্দ্র ডাক্তার তারা দুজনেই প্রচণ্ড হতাশ হয়ে পড়লেন। মুক্তার মহাশয় বলিলেন, কেন রে, হাতি পাওয়া গেল না কেন? চিঠির জবাব এনেছিস? ভৃত্য বলিল, আজ্ঞে না, দেয়ানজিকে গিয়ে চিঠি দিলাম। তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন। খানিক বাদে ফিরে এসে বললেন, বিয়ের নেমন্তন্ন হয়েছে, তার জন্য হাতি কেন? গরুর গাড়িতে আসতে বলো। একে তো মহারাজ হাতি দিলেন না, তার উপরে গরুর গাড়িতে যাওয়ার কথা বলেছেন। তাও আবার এই কথা শুনতে হলো নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী উকিলের সামনে। এই কথা জয়রামবাবু কি আর সহ্য করবেন? দেখা যাক। এই কথা শুনিবা মাত্র জয়রাম ক্ষোভে, লজ্জায়, রোষে যেন একেবারে ক্ষিপ্ত প্রায় হইয়া উঠিলেন। তাহার হাত পা ঠকঠক করিয়া কাঁপিতে লাগিল। 2 চক্ষু দিয়া রক্ত ফাটিয়া পড়িতে লাগিল। মুখমণ্ডলের শিরা উপশিরাগুলি স্ফীত হইয়া উঠিল। কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগিলেন, হাতি দিলে না, হাতি দিলে না। দেখো, আগে বলেছি জয়রামবাবুর হৃদয় অত্যন্ত কোমল এবং তিনি অকাতরে গরিবদেরকে অন্নদান করেন। তিনি সেবাপরায়ণ, কিন্তু কোনো অপমান তিনি কিন্তু সহ্য করতে পারেন না। তাই মহারাজ তাকে বিমুখ করেছে, হাতি পাঠায়নি, তাই তিনি অত্যন্ত অপমানিত বোধ করেছেন এবং তাই এইরূপ আচরণ করছেন। এরপর কি? সমবেত ভদ্রলোকগণ ক্রীড়া বন্ধ করিয়া হাত গুটাইয়া বসিলেন। কেহ কেহ বলিলেন, তার আর কি করবেন মুখুজ্জে মশায়, পরের জিনিস, জোর তো নেই। একখানা ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত্রি 10টা-11টার সময় বেরিয়ে পড়ুন, ঠিক সময়ে পৌঁছে যাবেন। ওই ইমামদ্দি শেখ একজোড়া নূতন বলদ কিনে এনেছে, খুব দ্রুত যায়। এখানেও একটা প্রশ্ন আসে, কে একজোড়া নূতন বলদ কিনেছে? উত্তর কি? ইমামদ্দি শেখ। জয়রাম বক্তার দিকে দৃষ্টিমাত্র না করিয়া বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না। যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না। দেখো, যে মানুষ নিজের এঁড়ে বাছুরের নাম ডেপুটির নামে রাখতে পারেন, 5 টাকা জরিমানা মুকুব করতে 1700 টাকা খরচ করতে পারেন, তিনি কি এই হাতি না দেওয়ার যে অপমান, এটা কি তিনি সহ্য করবেন? তিনি সহ্য করতে পারেন না। এখানে আমরা কি দেখলাম? জয়রামবাবু বিয়ে বাড়িতে যাবেন বলে মহারাজ নরেশচন্দ্রের কাছে একটা হাতি চেয়ে পাঠিয়েছিলেন, কিন্তু মহারাজ নরেশচন্দ্র অপ্রত্যাশিতভাবে তাকে আশাহত করেন, আর তাই জয়রামবাবু ক্রুদ্ধ হন এবং তিনিও জেদ করেন, তিনি যদি বিয়ে বাড়িতে যেতেই হয় তাহলে হাতির পিঠে চেপে যাবেন, না হলে যাবেন না। আজকের মতো আলোচনাটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থেকো, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, জীবনে এগিয়ে যাও।